তিশা তার প্রাক্তনের কাছে অনেক মার খেয়েছিল এই ঘড়ি, হাতে ঘড়ি পরা নিয়ে, এবং একটা ঘড়ির জন্য তিশাকে তানজিলার বাবা হাশেম অনেক মারামারি করছিল। বেধড়ক মার খেয়ে তিশা যখন নাজেহাল অবস্থা, যখন তিশা বলেছে তানজিলার বাপের ভাত আর খাবে না যেহেতু গায়ে হাত তুলে বা সেখানে অশান্তিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই চাচার ছবিটা আমি দিয়ে দিব, যে চাচাকে বাবু কাল্লার মা এবং বেল্লাল এবং শারমিনরা খুব আদর যত্নে ভাত খাওয়া পুষতো। হ্যাঁ, এই চাচাই তখন এই তিশাকে ওই জায়গা থেকে তানজিলার বাপের কাছ থেকে ছাড়াই নিয়ে আসে। তো সব কিছু মিলে ভিউয়ার্স, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইলে। আপনারা যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর গতানুগতিক যে ভিডিওটা আমি এখন শেয়ার করছি বা যে কথাগুলো বলছি, যে আলোচনাটা করছি, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন। একটা ভিউয়ার্স আপু বা একজন রেগুলার সে আমার ভিডিও দেখে, তো উনি আমাকে কমেন্ট করেছে যে আপু আপনি কমেন্ট পাবলিক করেন না, কিন্তু আমি তার প্রত্যেকটা কমেন্ট পাবলিক করে দিয়েছি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি। আমি একটুখানি দেখাই তার এটা, আমি আপুর কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট আমি পাবলিক করা, আমার প্রত্যেকটা কমেন্ট পাবলিক করা। হ্যাঁ, আমি কখনো কোনো কমেন্ট হাইড করি না, আমার যে কমেন্ট আসে আমি বের করে দিই। এই যে এ আপুটা, ঠিক আছে, এটা এই চ্যানেলের নামটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটুখানি দেখাই দিই, তারপর আমি আলোচনা করব ইনশাল্লাহ। এই যে কুকিং অ্যান্ড ইটিং, হ্যাঁ, কুকিং অ্যান্ড ইটিং আপু, উনি লিখছে যে আপু আপনি আমার কমেন্ট পাবলিশ করেন না কেন। দেখেন ওনার কমেন্ট পাবলিশ করা প্লাস হচ্ছে যে দেখেন আমি রিপ্লাই দিয়েছি, তো ওনার প্রত্যেকটা কমেন্টে এরকম পাবলিশ করা। তো আপনারা কমেন্ট করলে আপনারা নিশ্চিন্তে থাকবেন, কারণ আমার চ্যানেলে প্রত্যেকটা কমেন্টই পাবলিশ হোক সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ, আমি পাবলিশ করে দিই এবং ট্রাই করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি আমার মতো করে দেওয়ার। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন আলোচনা করি। সেটা হচ্ছে তিশা তানজিলার বাবাকে ছেড়ে আসার একটা কারণ হচ্ছে সেও এরকমভাবে অত্যাচার নাকি করতো। তিশাদের ভাষ্য মতে তো সাবিনা, মিম, তিশা সবাই অত্যাচারিত হয়েছে। তো তিশার ওই হাজবেন্ড হাশেম, হ্যাঁ, তানজিলার বাবার নাম ছিল হাশেম। তো হাশেম এখন হচ্ছে বরিশালে থাকে, তো ওইখানে নাকি চাকরি বাকরি করে এবং তার অনেকগুলো মেয়ে হয়েছে, 3-4টা মেয়ে আছে, তাদেরকে নিয়ে বউ নিয়ে সে বরিশালে থাকে। আর এই নিউজগুলো দিয়েছে হচ্ছে শারমিন হচ্ছে বাবুর বোন আর মিমভুতুরির ননাস। হ্যাঁ, এই শারমিন নিউজগুলো দিয়েছে এক ভিউয়ার্স আপুকে। সেই ভিউয়ার্স আপু এক রোস্টারের সাথে যোগাযোগ করেছে এবং তাকে জানিয়েছে। যাই হোক, আমাদেরকে তো আর ফোন টোন দিয়ে বলে নাই, যাকে বলেছে তার ভিডিও আমি দেখি, তো তার কাছ থেকেই আমি শুনলাম বা দেখলাম। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ভিউয়ার্স, আমি কিন্তু এই চাচার ছবিটা আমার হচ্ছে ভিডিওর ওপরে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই চাচারই মাথা ফাটিয়ে দিয়েছিল বাবু কাল্লা এবং মিমভুতুরি তো মারেনি, আচ্ছা, বাবু কাল্লা, শারমিন আর শারমিনের মা মিলে। তো একে কিন্তু তারা হচ্ছে খাওয়ায় দাওয়ায় পুষতো আর একে নিয়ে তারা গর্ব করতো, এবং এর জন্যই শারমিন একটু দাপট নিয়ে এলাকাতে চলাফেরা করতো যে আমার চাচা আছে, চাচা অনেক রাগী, চাচা অনেক খুনি খারাপি বা ডাকাতি করে, যেহেতু চাচা তো সবকিছু করতে পারবে। তো সেই ক্ষেত্রে তারা এই চাচাকে নিয়ে অনেক বেশি অহংকার করতো এবং তাদের কাজে লাগানোর জন্য চাচাকে খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে পুষতো। ঢাকাতেও অনেকবার আমি এই চাচাকে তাদের ভিডিওতে দেখেছি, শারমিন অনেকবার বলেছে যে তার চাচা এসেছে, এবং এই চাচাকে তানজিলা টাকা দিয়ে কথা বলতেছিল যে আপনারা যখন কোনো সমস্যা হবে, যখন মনে করবেন যে আপনার টাকা দরকার, আপনি আমার কথা মনে করবেন, আমি ছোট হলেও আপনাকে হেল্প করতে পারবো। তো এরকম একটা ভিডিওতে তানজিলা কান্না করে কিন্তু এই তার নানাকে এই চাচা শারমিনের চাচা তিশার এই চাচাটা, গুন্ডা মাস্তান চাচাটাকে তানজিলা টাকা দিয়েছিল, সেটাও বাবুদের বাড়িতে যেয়ে। হ্যাঁ, তখন তানজিলারা ঢাকাতেই থাকতো, তানজিলা তখন ইউটিউব থেকে ইনকাম করতো। তো তানজিলা অনেক কান্নাকাটি করে ওই চাচার নানার হাতে টাকা তুলে দেয় যে আপনার যদি মনে হয় নানা যে আপনার কখনো কোনো জিনিস লাগবে বা আপনার কোনো কিছু দরকার, তখন আপনি অবশ্যই আমার কাছে চাইবেন, আমি আপনাকে সব কিছু দিব। কারণ সে জানতো যে তার বাবার কাছ থেকে তার মাকে ওই নানাই ছুটাই নিয়ে আসছে বা ছাড়াই নিয়ে আসছে। তো তখন যখন এই চাচা জানতে পারে যে তিশা অনেক কষ্টে আছে, তিশাকে এরকম মারামারি করতেছে, মারধর করতেছে, তো ওইখানে যে তার চাচাকেই এই তিশার মা তার চাচাকেই পাঠায়। তো তিশার ভাইরা তারপরে হচ্ছে চাচারা যে তিশাকে ওখান থেকে নিয়ে আসে তানজিলাকে সহকারে। তারপরে কিন্তু তানজিলাকে গ্রামে খুকির কাছে এবং তার মায়ের কাছে রেখেই তিশা ঢাকাতে আসে। ঢাকাতে এসে নাইট স্কুলে ভর্তি হয় আর হচ্ছে গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, গার্মেন্টসে কাজ করা শুরু করে এবং নাইট স্কুলে পড়ে। তো নাইট স্কুলে যখন পড়াশোনা করতে যে আরিফ, এই যে সাবিনার হাজবেন্ড আরিফের সাথে তার যোগাযোগ হয় এবং বন্ধু হয়, তার একই নাইট স্কুলে পড়তো। হ্যাঁ, বন্ধু হয়ে যায়।
তো তখন থেকে আরিফ আবার তিশাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু তিশা তো তিশা তো আর ওই ডালে পা দিবে না, তিশা এখন বড় কোপ মারবে। মানে তিশা যেহেতু এক জায়গা থেকে প্রতারিত হয়ে এসেছে, মানে তিশা তো আপনারা দেখতে পান চামড়াটা সাদা, তো সাদা চামড়ার কারণে আসলে আশেপাশে অনেক কুত্তা বিলাই দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, তো এই কারণে হচ্ছে তিশাকে মানে পছন্দ করতে শুরু করে আরিফ। কিন্তু আরিফ কখনো বলতে পারেনি, কিন্তু ইশারা ইঙ্গিত অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। তিশা বুঝেছো, তিশা পরবর্তীতে নিজেই এই কথাটা কিবরিয়াকে বলে যে আরিফ তো আমাকে পছন্দ করতো, আমি পাত্তা দেইনি, আমার বোনের সংসারটা নষ্ট করে দিল বা আমার বোনকে নষ্ট করে দিল, এরকম কথা হচ্ছে তিশা বলেছিল কিবরিয়াকে। তো এই আরিফের সাথে, তারপরে এই যে সানির সাথে তার নাইট স্কুলে কিন্তু তার বন্ধুত্ব হয়। হ্যাঁ, সানিকেও মানে ওই এলাকাতে ভাড়া থাকতে থাকতে সানির সাথেও বেশ ভালো তার বন্ধু হয়েছে। দেখেন, সে স্কুলে পড়ে না, কলেজে পড়ে না, কোনো পড়াশোনা করেনি, অথচ দেখেন বন্ধু হয়েছে। বন্ধু কখন হয়? কাদের সাথে হয়? এক লেভেলে, এক স্কুলে, এক কোচিংয়ে পড়াশোনা করতে করতে মানুষের বন্ধু বান্ধব তৈরি হয়। কিন্তু তিশার সেটা হয় না। তিশা রাস্তাতে হাঁটতে হাঁটতেও বন্ধু বানিয়ে নেয়, নাম্বার নিয়ে নেয়, ফোন নাম্বার নিয়ে নেয়। তারপর রিক্সা যেতে যেত একজনের সাথে দেখা একটু মিষ্টি হেসে তার কাছে সাথে নাম্বার নিয়ে নেয় বা যোগাযোগ করা শুরু করে। তো এইভাবে তার বন্ধু বান্ধব হয়ে যায়। তো যার কারণে তিশা হচ্ছে দীর্ঘদিন ঢাকাতে যখন ছিল তখন এই সানির মতো মানুষ তার বন্ধু হয়, আরিফের মতো মানুষ তার বন্ধু হয়। তো সেই ক্ষেত্রে দেখেন সানিকে কিন্তু মিমভুতরির হাতে ঠিকই ঝুলাই দিছে। হ্যাঁ, তো আমি তিশার ঘটনাটাই বলি, এক কথা থেকে আর এক কথায় যাবো না, কিন্তু তারা তো যে একই পরিবারের সদস্য, একভাবে চলে আসে কথাগুলো। তো মিমভুতরির যে সেকেন্ড পার্টটা, মানে সানির সাথে যে ডিভোর্সের সেকেন্ড পার্টটা, সেটা আমি খুব রিসেন্টলি আপলোড করবো ইনশাল্লাহ। তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই মেহজাবিন লাইফস্টাইলে আপনারা চোখ রাখবেন, পরবর্তীতে আমি ভিডিওগুলো আপলোড করে দিব। তো পার্ট 1 কিন্তু আমি এখানে যে পার্ট 1টা কিন্তু দিয়েছি। হ্যাঁ, পার্ট 1টা আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে পার্ট 1টা দেখে আসতে পারেন। আমি পার্ট 1টা অলরেডি আপলোড করে দিয়েছি। তো পার্ট 1 দেখবেন, আর আমি অবশ্যই পার্ট 2টা দেওয়ার ট্রাই করবো। পার্ট 1টা কই, আচ্ছা যাই হোক, আপনারা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ঢুকলেই দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো ভিডিও তো আমি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, তারপরে হচ্ছে যে সানির সাথে তার এই যে বন্ধু বান্ধব হয়, আর তখন হচ্ছে মিমকে গ্রাম থেকে নিয়ে আসে। তো নিয়ে আসতে যেই মানে এই সানির সাথে ঝুলাই দেয়। আচ্ছা, বাপ্পির সাথে কিভাবে পরিচয় হলো সেটা আমি বলি। বাপ্পির সাথে পরিচয় হয়েছে তার একটা বন্ধুর মাধ্যম দিয়ে। ওই যে তার অনেক বন্ধু, বুঝতেই পারছেন, তো তার একটা বন্ধুর মাধ্যম দিয়ে বাপ্পি একদিন দেখে, এবং দেখার পর ওই বন্ধুর কাছ থেকে, মানে তিশার ওই বন্ধুর কাছ থেকে এই তিশার নাম্বারটা নেয় বাপ্পি। নাম্বার নিয়ে বাপ্পি একদিন রাত্রি 2টার দিকে 12টার দিকে, 2টা থেকে 12টার দিকে সে নাকি, মানে গভীর রাত্রে প্রশ্নটা আসছে বা কথাটা হয়েছে যে গভীর রাত্রে, যে 12টা থেকে 2টার মধ্যে সে ফোন দেয়, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তো তিশা তো বুঝতেই পারছেন কেমন, কিরে কে আমাকে ফোন দিচ্ছে, আমাকে তো এখন দেখতে হবে, এটা কল ব্যাক করতে হবে। তো বাপ্পি একবার ফোন দিয়ে রেখে দেয়। পরবর্তীতে তিশায় নাকি ফোন টোন দেয় যে আপনি আমাকে ফোন দিয়েছিলেন, আপনি কে? তখন বাপ্পি উত্তর দেয় মানুষ। তো তখন তিশা বলে যে মানুষ তো বুঝতেছে, আপনার নাম কি, আপনার পরিচয় দেন, আপনি কেন আমাকে ফোন দিয়েছেন? তখন বাপ্পি বলেছিল আপনাকে ভালো লেগেছে তাই ফোন দিয়েছি। এভাবে তাদের কথোপকথন হয়, এবং তিশা তখন দেখা করতে চায় যে আপনি কি, আপনার সাথে আমি দেখা করতে চাই। তো তিশা বাপ্পির সাথে দেখা করার জন্য তার একটা বান্ধবীকে নিয়ে যায়, এবং বাপ্পি সে লালবাগে এসে তিশার সাথে দেখা করে। তো সেই ক্ষেত্রে তিশার নাকি তখন পছন্দ হয়নি, যে বাটুল মানে বাইটটা একটা ছেলে, তারপরে আবার কালো। তো তখন নাকি তিশা পছন্দ করেনি। পরে হচ্ছে বাপ্পির ব্যাকগ্রাউন্ড যখন শুনে জানে, তখন হচ্ছে তিশার মানে মাথা ঘুরে যায় যে আরে বাবারে, এক বাপের এক ছেলে, একে তো পটানো যায়। হ্যাঁ, এগুলো তিশা নিজের মুখেরই কথা, তিশা নিজেই বলেছে। তিশা এবং বাপ্পি দুজন মিলে তাদের লাভ স্টোরি শেয়ার করেছিল। এখানেও ঘপ্পর চপ্পর আছে, ভিউয়ার্স আপনাদেরকে একটু বুঝতে হবে, কারণ তারা কখনো নিজেদের ভুলগুলো কখনো বলবে না, ঠিক আছে, যে তুমি এটা করেছিলে বা আমি এটা করেছি। তবে বাপ্পি কিন্তু ওইভাবে বলতেছিল, তখন তিশা বারবার ফোরন কাটতেছিল যে তুমি না এটা বলছিলে, তখন বাপ্পি বলছে না, তুমি মনে করে দেখো, তুমি বলেছিলা। তো যাই হোক, যখন বাপ্পি তার পরিচয় দেয় যে তার বাড়ি কি বা বংশ পরিচয় দেয়, তখন কিন্তু তিশা পটে যায়। তো তিশা পটে যায় এবং তাদের সাথে প্রেম হয়। আর প্রেম হওয়ার কিছুদিনের মধ্যেই তিশা বাপ্পিকে অফার দেয় যে প্রেম করলে হবে না, বিয়ে করতে হবে। হ্যাঁ, তো বাপ্পি বলছে হ্যাঁ আমি বিয়েই করবো। তো তিশা বলছে আমি কথায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাসী। বুঝতেই পারছেন ভিউয়ার্স, কারণ তাড়াতাড়ি তো মানে কোপ মারতে হবে, না হলে যদি হাতছাড়া হয়ে যায় পরবর্তীতে তাহলে তো সমস্যা। তো যাই হোক, তো তিশা বলেছিল যে আমি কাজে বিশ্বাসী, তখন বাপ্পি বলেছে ঠিক আছে আমি বিয়ে করবো। তো বাপ্পি নাকি বাড়িতে জানায়, আর বাড়িতে জানানোর সাথে সাথেই নাকি এটা নিয়ে অনেক হট্টগোল শুরু হয়ে যায়। বাপ্পির মা বাবা কেউ রাজি না। বাপ্পির মা বাবা অনেক চিল্লাচিল্লি করে যে তোমার ছেলেকে আমি ঢাকায় পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, চাকরি করার জন্য, তোমার ছেলে এগুলো কেন করতেছে? তো নিশি জানতে পারে, নিশিকে ছবি টবি দেয় বাপ্পি। তখন নিশি ফোন দেয়, ফোন দিয়ে মানে বাপ্পির প্রতি বিরক্ততা দেখায় এবং রাগারাগি করে যে কি তুই মেয়েকে পছন্দ করেছে, একে তো একদমই পছন্দ না। তো তখন নিশির কথাগুলো হচ্ছে যে তিশা নাকি অনেক ফর্সা
ছিল, কিউট ছিল, বাট হচ্ছে তার চুলগুলো কেকড়ি কেকড়ি ছিল আর কথাগুলো কেমন আনস্মার্ট ছিল, মানে অশিক্ষিত ছিল। ভাবি ঠিকঠাক মতো গুছিয়ে কথা বলতে পারতো না, শুধু হাসতো। তো হাসি দেখে আমার পাগল পাগল লাগতো যে এটা একটা পাগল। তো এই ক্ষেত্রে নিশি প্রথম পছন্দ করেনি। আর তিশার মা মানে নিশির মা প্রথম নিশিকেই বলে যে তুই একটু দেখা করিস তো, যেহেতু তুই ঢাকায় থাকছিস, একটু দেখিস তো বাপ্পি কোন মেয়েকে কিভাবে পছন্দ করছে না করছে। তো এই মানে নিশির মায়ের কথায় নিশি হচ্ছে বাপ্পিকে বলে যে ভাই আমাকে দেখাবি, দেখি তুই কাকে কোন মেয়েকে পছন্দ করেছিস। তখন বাপ্পি যখন নিশির সাথে দেখা করতে নিয়ে আসে তখনই নিশি অপছন্দ করে এবং হচ্ছে বাড়িতে তার মাকে ফোন দিয়ে বলে যে তোমার ছেলে এরকম একটা অখাদ্যকে তুলে নিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে তার মা অনেক চিল্লাচল্লা করে এবং বাপ্পির টাকা বন্ধ করে দেয় ঢাকাতে, যে হচ্ছে টাকা পাঠাবো না, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, যেহেতু এরকম অকাজ কুকাজ করছে। তো সেই ক্ষেত্রে বাপ্পি বলেছিল ঠিক আছে আমার সম্পর্ক এখানে শেষ, আমি আর বিয়ে পর্যন্ত যাব না। তো পরবর্তীতে তিশা অনেক ঝামেলা করে, বাপ্পি বিয়ে করে নেয়। হ্যাঁ, হঠাৎ করে একদিন বিয়ে করে নেয়, বিয়ে করে নিশিকে ছবি পাঠায়, বিয়ের ছবি পাঠায় এবং নিশিকে বলে যে নিশি আমরা বিয়ে করে ফেলেছি। তখন নিশির সাথে সাথে তার বাড়িতে ফোন দেয়, তার মাকে এবং বাবাকে ফোন দেয়, মানে মাকে ফোন দেয়, বাবাকে ফোন দেয় সাহসী পায় না নিশি। এগুলো নিশি ভিডিওতেও বলেছে, নিশির ভিডিওতে আছে চ্যানেলে, আপনারা চাইলে আমার সত্য মিথ্যাটা প্রমাণ করার জন্য আপনারা চাইলে ওদের চ্যানেলে যে ভিউ বাড়িয়ে আসেন। তো যাই হোক, নিশি তখন তার মাকে ফোন দেয়, তার মা তো অনেক বেশি টেনশনে পড়ে যায় তার বাবাকে কি বলবে না বলবে। তো তখন তার বাবাকে যখন জানায় তো বাবা অনেক রাগারাগি করে, অনেক চিল্লাপাল্লা করে এবং তাকে বলে দেয়, ত্যায্যপত্র ঘোষণা করে যে সে যেন আমার চোখের সামনে না আসে, সে যেন কোনোদিন বাড়িতে পাড়া না দেয়। তো সবকিছু মিলে বাপ্পি আর ফোন দেওয়ার সাহস পায়নি, বাপ্পিকে আর বাপ্পির মাও ফোন দেয়নি, ফোন টোন বন্ধ করে রেখে দিয়েছিল। বাপ্পি আর যোগাযোগ করেনি, বাপ্পি শুধু নিশিকে জানিয়েছে এবং নিশি পরবর্তীতে বাপ্পিকে বলে দিয়েছে যে বাড়িতে এগুলো হচ্ছে, তুই বিয়ে করেছিস, তুই কেন বিয়ে করলি। তো একদিন মানে হঠাৎ করে নাকি বাপ্পি তিশাকে নিয়ে নিশির হোস্টেলের সামনে আসে এবং হোস্টেলের যে সুপার, সে সুপার যে নিশিকে মানে ইনফর্ম করে যে তোমার ভাই এসেছে নিচে দেখা করতে যাও। তো নিশি যখন দেখা করতে যায় তখন দেখে যে তার ভাই দাঁড়িয়ে আছে, তো পাশে নাকি সামনে নাকি তার ভাই একটা রিক্সার দিকে বারবার তাকাচ্ছে। তো নিশি তখন বলেছিল যে ভাইয়া কি ওখানে, কেন তাকাচ্ছ বা কে আছে দেখি তো। তো বলছে তোর ভাবি। তো প্রথমে তখন নিশিকে যখন ভাবি বলে তখন নিশি নাকি অনেক বিরক্ত হয় যে কি এমন মেয়েকে বিয়ে করছে তারপর ভাবি। তো নিশি তখন হেঁটে নিজে নাকি রিক্সার কাছে যায়, যে দেখে যে ভাবি মানে এই তিশা মানে রিক্সার উপর বসে মিটি হাসতেছে, তাদের সাথে একটা ব্যাগ। তো তখন হচ্ছে নিশি জিজ্ঞাসা করে বাপ্পিকে যে তোরা কোথায় যাচ্ছিস। তো বলতেছে খালার বাসায় যাচ্ছি। তো নিশি যে খালা আছে ওই খালার বাসাতে যাচ্ছে তিশাকে নিয়ে। তখন নিশি অনেক বিরক্ত প্রকাশ করে এবং বলে যে তুই খালার বাসাতে কেন যাচ্ছিস সেগুলো ঝামেলা করতে, আর ওকে নিয়ে কেন যাচ্ছিস, আর ওকে কেন বিয়ে করেছিস। সেদিন নাকি নিশি তিশার সামনে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে বাপ্পিকে এবং বলে যে তোর জন্য আব্বু আম্মু আজকে ঝগড়া করতেছে, তোর জন্য বাসায় অশান্তি হচ্ছে, তুই কেন বিয়ে করেছিস। আর বিয়ে করতি তাহলে বাসায় বলতি, বাড়ি থেকে যদি দেখতো তার ফ্যামিলির পরিচয় জানে না, কোনো কিছু জানে, তুই কেন বিয়ে করলি। তো তিশার সামনে নাকি নিশি এভাবে কথা বলতেছিল, তো সেটাতে তিশা মন খারাপ করছিল, চুপচাপ ছিল। আর তিশা মানে নিশি নাকি সেদিন বলেছিল তুই এই মেয়েকে কেন বিয়ে করলি, এই মেয়েকে তো বাড়িতে আমাদের কেউ পছন্দ করে না, এই মেয়েকে তো আমরা কেউ মেনে নেব না। তো নিশি বলেছে তার ভিডিওতে যে আমি তখন ভাবি টাবি কোনো কিছু বলিনি, আমি প্রথম সম্বোধন তাকে এই মেয়ে করেছি। তখন বাপ্পি ভাই আমাকে বলতেছিল যে এটা তোর ভাবি হয়, যদি সম্মান দিতে পারিস তাহলে কথা বলবি, নাহলে কথা বলার দরকার নেই। তো ভাইয়াও আমাকে আগে এভাবে বলছিল, আমি তখন রাগ করে হোস্টেলে ব্যাক করে এবং হোস্টেলে এসে ওপরে এসে রুমে এসে আম্মুকে ফোন দিয়ে বলি তোমার ছেলে বউ নিয়ে খালার বাসায় যাচ্ছে, তুমি খালাকে মানা করো যেন ওদেরকে বাসাতে ঢুকতে না দেয়, বের করে দেয়। ও বউ নিয়ে খালার বাসায় যাচ্ছে, ওই মেয়েটাকে বিয়ে করেছে, মেয়েটাকে বিয়ে করে আমাকে এরকম বলছে। তো আমি মানে নিশি এগুলো তার মাকে বলে। তো এটা কিন্তু নিশির ভিডিওতে আছে। নিশি তখন বলে যে আমি খুব বিরক্ত হয়ে এভাবে আম্মুকে মানে বলতেছিলাম। তো আমাদের বাসাতে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, কেউই ভাবিকে তখন মেনে নেয়নি। তো ভাইয়ারা এভাবে বিয়ে করে আর কি। তো যাই হোক, পরবর্তীতে আমাদের একটা শখ ছিল, যেহেতু ভাবিরও একটা শখ ছিল, ভাবির বউ সাজ হয়নি, তো ভাবিদের মতো ঢাকাতে তান হওয়ার পর একটা অনুষ্ঠান করেছে। আর তাছাড়া তানের মুসলমানের সুন্নাতে খাতনার অনুষ্ঠানটা আমার বাবা দেখে গিয়েছে। আমার বাবা চেয়েছিল যে বাড়িতে একটা অনুষ্ঠান হোক, সেক্ষেত্রে তানের অনুষ্ঠানটা মানে মুসলমানি সুন্নাতে খাতনার অনুষ্ঠানটা আমাদের বাড়িতে একটু ধুমধাম করে হয়েছে। ওটাই ধরেন ভাইয়ার বিয়ের একটা অনুষ্ঠান বা আমাদের বাড়িতে একটা খানাদানার আয়োজন করা হয়েছিল। তো ওটাই হচ্ছে ভাইয়ার মানে একটা আনুষ্ঠানিকতা ছিল, বা ভাইয়ার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা তখন আমাদের বাড়িতে আসার সাহস পায়, বা একটা ফ্যামিলিগতভাবেও সবার সাথে একটা মিলমিশ হয়। তো এইরকম ভাবে সে উপস্থাপন করেছিল এবং সে তানজিলার বিষয়টাও তখনই বলেছিল যে সেটা ভাবির বোনের মেয়ে। হ্যাঁ, ভিডিও ফুটেজগুলো সে তার ভিডিওতে শেয়ার করছিল এবং বলছিল এটা ভাবির বোনের মেয়ে, ভাবির একটা বোন ছিল, ভাবির বোনের মেয়ে। তো ভাবির ফ্যামিলির সবাই এসেছিল সেখানে, কিন্তু শাহিনের বউ রেশমাকে, সাবিনাকে, মরিয়মকে সবাইকে দেখা গিয়েছে। তো সবকিছু মিলে এই ছিল তার বিয়ের কাহিনী। তো তার পরবর্তীতে কিন্তু তাদের অনেক বড় ঝামেলা ঝঞ্ঝট হয়। তো তানজিলার বিষয়টা আমি শেয়ার করলাম যে তানজিলা যে বাপ্পির মেয়ে না, সেটা কিন্তু নিশি প্রতিনিয়তই ব্লগে শেয়ার করেছে বলেছে, কিন্তু ইদানিং কেন তানজিলার বাবা বাপ্পি বা দুধবাপ বা হচ্ছে তানজিলার বাবাকে প্রশ্নগুলো ইদানিং কিন্তু আসতেছে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিশি 7 থেকে 6 বছর আগে যখন ব্লগিং সেক্টরে আসে, যখন নতুন ব্লগ ভিডিও করে, তখন থেকেই কিন্তু নিশি প্রতিনিয়তই বলেছে যে এটা ভাবির বোন,
বোনের মেয়ে আমাদের এখানে থাকে বা ভাবির সাথে এসেছে, বেড়াতে এসেছে। তানের মুসলমানের অনুষ্ঠানে যখন তানজিলা গিয়েছিল, তানজিলা কিন্তু আবার চলে যাচ্ছিল ব্যাক করে, তখন কিন্তু তিশা তার ভিডিওতেও বলেছে, তখন কিন্তু তিশাও ভিডিও নতুন নতুন করা শুরু করেছে, বাট মনিটাইজেশন পায়নি। তখন তিশা নিজেও বলেছে যে তানজিলাও চলে যাচ্ছে, মাদের সাথে গ্রামেই থাকে, ওরা এসেছিল, তো ভাবলাম তানজিলাকে রেখে দেবো, তো তানজিলা থাকতে চাচ্ছে না, চলে যাচ্ছে। তখনও কিন্তু ওভাবে উপস্থাপন করেছিল যে আমার বোনের মেয়ে, এই যে একটা বোনের মেয়ে, এই যে একটা বোনের মেয়ে। তখনও কিন্তু তানজিলার দিকে ক্যামেরা তিশা ধরেই বলেছিল যে এই যে আমার একটা বোনের মেয়ে। তারপরে মরিয়মের দিকে ক্যামেরা ধরে বলছে এটা একটা বোনের মেয়ে। তারপরে ওই যে রেশমার সাথে যখন শাহিনের মেয়ে রুহি ছিল রেশমার সাথে দাঁড়ানো, তখন বলছে এইটা আমার ভাইয়ের মেয়ে রুহি, কিউট কিউট, এরকম ভাবে উপস্থাপন করেছিল। তো এরা তো ব্লগ ভিডিওতে নিজেরাই নিজেদের ঢোল পিটিয়ে রেখেছে, নিজেরাই নিজেদের রোস্টিং ভিডিও করে রেখেছে। ইদানিং ইউটিউব সোসাইটিতে রোস্টারদের সংখ্যা বেড়ে গেছে, যার কারণে আজকে এই তানজিলার বাবাকে হাশেম কাশেম নাম নিয়ে সবাই যে যার মতো উঠে আসতেছে। তো তানজিলা কিন্তু তার বাবাকে, সেটা কিন্তু তানজিলা অনেক আগে থেকেই জানে যে বাপ্পি তার বাবা না, হ্যাঁ, এটা কিন্তু তানজিলা জানে। আর তিশা যখন ডিভোর্স হয়, তিশা যখন ওই বাড়ি থেকে আসে, তখন তানজিলা তো মরিয়মের মতো বড়। এখন যেমন মরিয়মের যেরকম বয়স, ক্লাস 3-4-এ পড়ে বা 5-এ পড়ে, এই টাইপের ছিল তখন তানজিলা। তো তানজিলা তো সবই জানে, দেখেছে তো তার বাবাকে, সে কোথায় ছিল, কোন বাড়িতে ছিল, তার বংশ কি, পরিচয় কি, সে সবই জানে। সে তো বাপ্পির ভয়ে গ্রামেই ছিল, তার মা তো জীবনেও তাকে নিয়ে আসতো না। তান হওয়ার পর এই তানজিলাকে নিয়ে আসে ঢাকাতে। আর ঢাকাতে একবার যখন নিয়ে আসে, সেই সুযোগে তানজিলা বাসায় প্রবেশ করে। তারপর থেকে তিশা বলে তানজিলাকে ঢাকাতেই ভর্তি করে দিব, তাহলে তা আমার জন্য সুবিধা হবে। তো সবকিছু মিলে বাপ্পি তখন আর কিছু বলেন যে বাড়িতে তো আমার ছেলের জন্য একটা কাজের মানুষ লাগবে। সেই ক্ষেত্রে সেই তানজিলা, ছোট তানজিলা কিন্তু এই তানকে নুডলস করে খাওয়াইতো, স্কুলে নিয়ে যেত, কোচিংয়ে নিয়ে যেত, তানকে বাড়িতে নিয়ে এসে সবকিছু করতো, দেখাশোনা করতো, সবকিছু আমরা দেখেছি ভিডিওতে। রুটি পরোটা ভেজে ভেজে খাওয়াতো, ডিম পোস্ট করতো, বাপ্পিকে চা বানিয়ে দিত আব্বু আব্বু করে। তো এই যে ইসলামের দুধ বাপ বলে যে কোনো বাপ নাই, এটা কি তিশা জানে না? তিশা যেহেতু হাদিস কোরআন নিয়ে আসে, হাদিস কোরআন নিয়ে বসে, তো জিনিসগুলো আপনারা একটু বুঝবেন। যত হাদিসি, যত কোরআনি মানুষ আছে, যত এই যে উল্টাপাল্টা যে নিউজ ছাড়ে, সেটা কিন্তু একপাক্ষিক, সে শুধুমাত্র তার দিকটাই দেখে। হ্যাঁ, হাদিস কোরআন কখন দোহাই দেয়? যখন সে নিজে একদম দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে নিয়ে আসে তার তরফদারিতে যতটুকু সম্ভব ততটুকু জ্ঞান দিয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি হাদিসে কি বলছে না বলছে, সে ভুলভাল কথাবার্তা বলে তার মতো চলে যায়। তো যাই হোক ভিউয়ার্স, এই তিশার কথাটা আমি আজকে শেয়ার করলাম। পরবর্তীতে কিন্তু নেক্সট ব্লগে সানি এবং মিমের যে দ্বিতীয় পার্টটা, ডিভোর্সের দ্বিতীয় পার্ট, সেটা কিন্তু নিয়ে আসবো পরবর্তী ব্লগে। তো দেখতে হলে অবশ্যই মেজাবিন লাইফস্টাইলে চোখ রাখবেন, আর চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন ভিউয়ার্স। আর দেখেন, আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, মেহেদি দিয়েছিলাম, দেখেন অন টাইম কত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, কত সুন্দর কালার হয়েছে, এই যে দেখেন, ভালো লাগে। আমি মাঝে মাঝে না, এই যে এই টেবিলে বসলে দেখেন আমার এখানে কতগুলো বই, আর আমি এখানে দেখেন সবগুলা ঢুকাই রাখছি। এখানে বসে বসে থেকে আমার যখন মনে হয় আমি এই যে একটু করে দিই। তো আমার হাতের নখেও মেহেদি দেওয়া ছিল, বাট মেহেদির কালারটা অনেক হালকা হয়ে গেছিলো, তাই এই যে দেখেন নেল পলিশ নিয়েও বসা। হ্যাঁ, তো এখানে বসে থেকে আমি হাতে মেরে নিয়েছি। তো এই হলো আমার কালারটা, ফাইনাল লুকটা কত সুন্দর আসছে, দেখেন কালারটা অনেক স্পষ্ট আসছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন, ব্লগটা এনজয় করেন। আর অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা কোনো কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি খুশি হব। আর প্রত্যেকটা মানুষের কমেন্ট আমি পাবলিক করি, এটা আপনাদের ভুল ধারণা। আমার চ্যানেলে আমি কারো ভিডিও কারো কমেন্ট করে রাখি না, হাইড করে রাখি না বা বের করি না, যে এরকম হয় যে রিভিউতে রেখে দিই, তা কিন্তু না। আমি সবার কমেন্ট বের করি, যারা যারা কমেন্ট করে সবার কমেন্ট বের করি, এবং আমি কমেন্ট পড়ারও ট্রাই করি। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। যে আপনি আমাকে বলেছেন যে কমেন্ট পাবলিক করেন না, কারণ আমি কিন্তু তার কমেন্টের অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি। তো যাই হোক ভিউয়ার্স, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।